নতুন করে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এবং এলএনজি গ্যাসের দাম বেড়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের স্টক মার্কেটে নেতিবাচক অবস্থা তৈরি হয়েছে। ইরানের উপরে আমেরিকা যখন নতুন করে এই হামলা চালাচ্ছে, তখন আমেরিকার একটি আদালত লেখিকা জিন ক্যারলকে $50 লাখ পরিশোধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এই অর্থ পরিশোধের বিষয়টি স্থগিত রাখার আবেদন করেছিলেন, কিন্তু আদালত সেই আবেদন নাকচ করে দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে এখনই $50 লাখ পরিশোধ করার নির্দেশ দিয়েছে। তাহলে কি ডোনাল্ড ট্রাম্প তার এই নারী কেলেঙ্কারি এবং অর্থ পরিশোধের এই লজ্জার ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে, নাকি একেবারেই কাকতালীয়? সে প্রশ্ন কিন্তু আসছে। সুপ্রিয় দর্শক, এখনকার ভিডিওতে আমি এই সমস্ত বিষয় নিয়ে একেবারে বিস্তারিত আলাপ করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। কোথায় কোথায় কে কীভাবে হামলা করেছে এগুলোর মোটামুটি আমি বিস্তারিত বলার চেষ্টা করব। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। দর্শক, আমি শুরুতেই যেমনটি বলেছি, ইরান এবং আমেরিকার মধ্যে গত রাত থেকে বলা যায় যে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয়েছে। অনেক বড় বড় হামলা চালিয়েছে আমেরিকা ইরানের উপরে, এবং ইরানও তার পাল্টা জবাব দিয়েছে খুব শক্তভাবে। ইরান তো আগেই বলেছিল আমেরিকা একটা হামলা করলে আমরা দুইটা করব, তার মানে 1:2 হবে। সেখানে ইরান কুয়েত, বাহরাইন, কাতার এবং জর্দানের উপর হামলা চালিয়েছে। এই দেশগুলোর মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা। আগে হামলা চালাই মার্কিন বাহিনী। আমরা এই পর্যন্ত যুদ্ধে কখনোই দেখিনি যে ইরান আগে হামলা চালাচ্ছে। যাই হোক, গত রাতে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। তার আগে তো ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আজকে রাতে আবার হামলা হতে পারে এবং আমরা এই যুদ্ধ হয়তো চূড়ান্ত চুক্তি করব না এবং এর থেকে আমরা মুক্তি পেতে চাই। ইরানের নেতাদেরকে গালিগালাজ করেছেন তিনি, ক্যান্সার বলেছেন, সহিংস বলেছেন, আবর্জনা বলেছেন, প্রতারক বলেছেন, ইরানের নেতাদেরকে অসুস্থ বলেছেন। ডোনাল্ড ট্রাম্প সুস্থ, ডোনাল্ড ট্রাম্প খুব ভালো মানুষ, প্রতারণা করে না, ডোনাল্ড ট্রাম্প একদমই ধোয়া তুলসী পাতা ভালো মানুষ। এর বিপরীত কথা তো এরকমই থাকে মোটামুটিভাবে। যাই হোক, তো ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদেরকে এই সমস্ত গালিগালাজ করেছেন। আব্বাস আরাকচি কিন্তু একটা জবাব দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি বলেছেন যে আমরা ডোনাল্ড ট্রাম্পের এই গালিগালাজ, এই অশ্রাব্য অশালীন কথা দিয়ে তাকে জবাব দেব না, আমরা জবাব দেবো আমরা কাজ দিয়ে। তার মানে আমেরিকা হামলা চালাবে, আমরা তার বিরুদ্ধে জবাব দেব। তো যাই হোক, আমেরিকা গত রাতে হামলা চালানোর পর ইরান জবাব দিয়েছে। আমেরিকা কোথায় কোথায় হামলা চালিয়েছে? আমেরিকা প্রধানত হামলা চালিয়েছে ইরানের দক্ষিণ অঞ্চল জুড়ে, অর্থাৎ পারস্য উপকূল তার আশপাশের এলাকা জুড়ে। যেমন আপনারা সবাই মনে হয় জানেন চবাহার সমুদ্র বন্দরের কথা। এই বন্দরটা একসময় ইরান এবং ইন্ডিয়া মিলে করেছিল। ইন্ডিয়ার একটা ইনভেস্টমেন্ট, সম্ভবত $100 কোটি এখানে বিনিয়োগ ছিল। পরবর্তীতে ইন্ডিয়া সম্ভবত এই চবাহার বন্দর থেকে বেরিয়ে গেছে, এখন আর তারা নেই ইরানের সাথে। যাই হোক, তো এই চবাহার বন্দরের উপর হামলা চালিয়েছে। চবাহার বন্দরের উপর হামলা চালানোর কি মানে থাকতে পারে? এখান থেকে তো জাহাজ চলাচল, কন্ট্রোল এগুলো করা হয়, বা বিভিন্ন দেশের জাহাজ ভেড়ে জাহাজ ছেড়ে যায়, জেটি, বন্দর। তাইলে এখানে হামলা চালানো এটা কি সামরিক লক্ষ্যবস্তু হতে পারে? এরপরে লাবান দ্বীপ, ইরানের একটা লাবান দ্বীপ আছে। এই লাবান দ্বীপটা হচ্ছে হরমুজ প্রণালী থেকে পশ্চিম দিকে গেলে কিশ দ্বীপ, কেশম দ্বীপ আছে, তার থেকেও আর একটু পশ্চিমে গেলে এই লাবান দ্বীপ। লাবান দ্বীপের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। খেয়াল করুন, তেল শোধনাগার। ইরানের গোলেস্তান প্রদেশের উত্তরাঞ্চলে, গোলেস্তান প্রদেশ, গিলান গোলেস্তান, এই গোলেস্তান প্রদেশের একটি রেলওয়ে ব্রিজে হামলা চালিয়েছে, ধ্বংস করেছে ব্রিজটা। বলা হচ্ছে ইরানি বিশেষজ্ঞরা ধারণা করছেন যে আমেরিকা মূলত হামলা চালিয়েছে দক্ষিণাঞ্চলে, তাহলে উত্তরাঞ্চলে হামলা চালালো কে? এই হামলা চালিয়েছে ইসরায়েল। এবং আপনারা
হয়তো অনেকেই জানেন, আমি এর আগে ভিডিওতে বলেছি যে ইরানের উত্তর পশ্চিমাঞ্চল এই সমস্ত এলাকায় প্রধানত হামলা চালায় ইসরায়েল। তার সবচেয়ে সহজ সুবিধাজনক পথ হচ্ছে সিরিয়ার উপর দিকে গিয়ে, তুরস্কের ওই দিক দিয়ে গিয়ে আজারবাইজানের আকাশসীমা ব্যবহার করে হামলা চালায় ইসরায়েল। অথবা এমন হতে পারে যে আজারবাইজানে ইসরায়েলের স্থায়ী ঘাঁটিই আছে, সেখান থেকে হামলা চালায়। আজারবাইজানের সাথে কিন্তু ইসরায়েলের অসম্ভব রকমের সম্পর্ক। মুসলিম বিশ্বে আজারবাইজান এবং সংযুক্ত আরব আমিরাতের মতো মনে হয় ইসরায়েলের আর কারোর সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক নেই। তো এই আজারবাইজান থেকে হামলা চালিয়ে থাকতে পারে ইরানি বিশেষজ্ঞদের এমনই ধারণা। শুধু গোলেস্তান প্রদেশে একটি রেলওয়ে ব্রিজের উপর হামলা চালায়নি, তাবরিজ শহর খুব ইতিহাসের বিখ্যাত একটা শহর, ইরানের একেবারে উত্তর পশ্চিম অঞ্চলের শহরে, উত্তর পশ্চিমাঞ্চল কোনায়, আজারবাইজানের কাছাকাছি এই তাবরিজ শহরে হামলা চালিয়েছে, বিমান হামলা চালিয়েছে। এছাড়া ইরানের চবাহার সমুদ্র বন্দর, যেটা এই চবাহার বন্দরের শহীদ বেহেশতি টাওয়ার, এটা হলো জাহাজ চলাচল কন্ট্রোলের যে টাওয়ার, সেই টাওয়ারে হামলা চালিয়েছে এবং বেশ বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের আরেকটি দ্বীপ আছে আবু মুসা দ্বীপ। এই আবু মুসা দ্বীপ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সাথে ইরানের টানাপোড়েন আছে। সংযুক্ত আরব আমিরাত দাবি করে মূলত পশ্চিমাদের উস্কানির কারণে যে এই আবু মুসা দ্বীপ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের। আরব আমিরাত এমনটা দাবি করে, কিন্তু এই দ্বীপটা পরিপূর্ণভাবে বহুদিন থেকেই ইরানের মালিকানায় রয়েছে। এই আবু মুসা দ্বীপের উপরেও আমেরিকা হামলা চালিয়েছে। এটা কিন্তু হরমুজ প্রণালী এলাকার একেবারে ধারে কাছে, কিন্তু সেই জায়গায় উত্তরপ্রদেশে যখনই হামলা হচ্ছে তখন কিন্তু সন্দেহের মাত্রাটা বেড়ে যাচ্ছে। এবং ইসরায়েল যদি এই হামলায় জড়িত থাকে তাহলে যুদ্ধের পরিসর কিন্তু আবার বেড়ে গেল। ওপাশে মার্কিন রিফুয়েলিং ট্যাঙ্কার, এই রিফুয়েলিং ট্যাঙ্কার আবার যে ফিরে এসেছে। কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ইসরায়েল থেকে রিফুয়েলিং ট্যাঙ্কার সরিয়ে নিচ্ছে আমেরিকা। আবার যখন এই রিফুয়েলিং ট্যাঙ্কার এসেছে, তার মানে অনেক বড় রকমের যুদ্ধ হবে, তো কোনো সন্দেহ নেই। এই ধারণা মোটামুটি করা যাচ্ছে। আমেরিকার পক্ষ থেকে বলাও হয়েছে যে যুদ্ধ আজকেই এখনই শেষ হয়ে যাচ্ছে না, কয়েকদিন লাগতে পারে, এমনকি কয়েক সপ্তাহ লাগতে পারে। তার মানে কয়েক সপ্তাহ যদি আরও যুদ্ধ হয়, তার মানে একদম পরিষ্কার দুই পক্ষের ভেতরে বড় রকমের যুদ্ধ হবে। তাহলে প্রশ্ন আসছে যে এই যে 14 দফা সমঝোতা স্মারক সই হলো, তার ভিত্তিতে একটা চূড়ান্ত চুক্তি হওয়ার কথা ছিল। তাহলে কি এই চূড়ান্ত চুক্তি করবে না আমেরিকা? ডোনাল্ড ট্রাম্প কিন্তু গতকাল বলেছেন যে আমরা ইরানিদের থেকে মুক্তি পেলে এখন বাঁচি। তার মানে ওই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য তারা ছুটোছুটি দৌড়াদৌড়ি করছে। তার মানে হচ্ছে যে এই যে চুক্তিটা বা এই যে যুদ্ধবিরতিটা করেছিল, তারা কিন্তু মূলত ইরানের সাথে আবার কূটনীতির নামে, যুদ্ধবিরতির নামে প্রতারণা করলো এবং তারা মিথ্যা কথা বলে যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে নতুন করে আবার যুদ্ধ ফিরে আসলো। তো ইরান যে যুদ্ধবিরতিতে যেতে চাইছিল না তখন, তাহলে তাদের ডিসিশনটাই কিন্তু সঠিক ছিল। বিশ্ববাসীর চাপাচাপির কারণে ইরান যুদ্ধবিরতি করেছিল এবং এখন তারা, বিশেষ করে বিশ্ববাসী যারা এই যুদ্ধবিরতির ব্যাপারে কাজকর্ম করেছিল, তৎপরতা চালিয়েছিল, তারা বুঝতে পারছে আমেরিকা কী জিনিস। আমেরিকা আসলে যুদ্ধবিরতি চায় নাকি যুদ্ধবিরতির আড়ালে নতুন করে একটা বিরতি নিয়ে আবার ফিরতে চায় যুদ্ধে, একটা প্রমাণ হয়ে গেল। চবাহার বন্দরে যে হামলা চালিয়েছে আমেরিকা, সেখানে অন্তত 20টি বিস্ফোরণ ঘটেছে বলে জানা যাচ্ছে। আমেরিকা সবই হামলা চালিয়েছে, মূলত বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র হামলা। আর ইরানের আকাশে একটা ড্রোন পাঠিয়েছিল, MQ-9 রিপার ড্রোন। সেই ড্রোন ইরান এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ধ্বংস করে দিয়েছে। আমেরিকার এই হামলার বিপরীতে ইরান কি কি ব্যবস্থা নিল সেটা আমরা একটু আলোচনা করি। ইরানের উপর হামলার পরপরই IRGC ঘোষণা করে যে তারা পাল্টা হামলা চালাবে এবং এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই হামলা শুরু করে। কুয়েতের আলী আল সালেম এবং আরিফজান এই দুটো ঘাঁটিতে, বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এর পাশাপাশি বাহরাইনের 5ম নৌবহরের ঘাঁটি এবং শেখ ইসা বন্দরে হামলা চালিয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, বিভিন্ন ফুটেজ ছড়িয়ে পড়েছে এর মধ্যে, সেই ফুটেজে দেখা যাচ্ছে একেবারে ডাইরেক্ট বাহরাইনের 5ম নৌবহরের ঘাঁটিতে ইরানের মিসাইল। এছাড়া নতুন একটা বৈশিষ্ট্য যোগ হয়েছে এই
গতকালকের হামলা পাল্টা হামলার ঘটনায়। সেটা হচ্ছে গত কয়েক মাস যাবৎ ইরান কিন্তু কাতারের উপর হামলা চালায়নি, কাতারে কোনো হামলা চালায়নি। গতকাল তারা কাতারেও হামলা চালিয়েছে। তার মানে ধরে নিয়ে যাচ্ছে যে কাতারের বিমান ঘাঁটি থেকে মার্কিন বাহিনী ইরানের উপর হামলা চালিয়েছে, যার কারণে কাতারে ইরান হামলা চালিয়েছে। এরপরে হামলা চালিয়েছে জর্দানে। সৌদি আরবে ইরান কিন্তু কোনো হামলা চালায়নি। তার মানে ধরে নিয়ে যাচ্ছে যে সৌদি আরব থেকে আমেরিকা কোনো হামলা চালায়নি। জর্দানের মুওয়াফিক আল সালতি বিমান ঘাঁটি যেটা, ইরান সেখানে হামলা চালিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে। তবে ইরান ইসরায়েলের উপর হামলা চালিয়েছে বলে এখনও পর্যন্ত আমি খবর পাইনি। আমি এই ভিডিও যখন করছি তখন পর্যন্ত খবর পাইনি যে ইরান ইসরায়েলের উপর হামলা চালিয়েছে। কিন্তু এপাশে যখন ইরানের বিশেষজ্ঞরা ধারণা করছেন যে ইরানের উত্তর অঞ্চলে, বিশেষ করে গোলেস্তান প্রদেশের রেলওয়ে ব্রিজের উপরে এবং তাবরিজ শহরে যে হামলা হয়েছে সেই হামলা ইসরায়েল করেছে। যদি এই ঘটনাটা ইরান অভ্যন্তরীণভাবে নিশ্চিত হতে পারে যে ইসরায়েল এই হামলার সাথে জড়িত, তাহলে অবশ্যই ইরান ইসরায়েলের উপরেও হামলা চালাবে, তাতে কোনো সন্দেহ নেই। আবার একথা ঠিক যে ইসরায়েল কিন্তু বহুদিন থেকেই চাইছিল যে এই যুদ্ধ শুরু হোক, আবার এই যুদ্ধ যাতে বন্ধ না হয়। আমেরিকা যখন ইরানের সাথে যুদ্ধ বন্ধের জন্য চেষ্টা তদবির চালাচ্ছিল, তখন কিন্তু ইসরায়েল বারবার বলছিল যে এই যুদ্ধবিরতি দেওয়া যাবে না, যুদ্ধবিরতির প্রয়োজন নেই, হামলা অব্যাহত রাখতে হবে, ইরান সরকারকে একদম শেষ করে দিতে হবে। তো আমেরিকা জোর করে ইসরায়েলের সাথে অনেক ঝগড়াঝাটি বা অনেক বকাবকি হয়েছে, সমস্ত নাটক আমরা তো কম বেশি দেখেছি। তারপরে ইরানের সাথে যুদ্ধবিরতি করলো জোর করে, বলা যায় ডোনাল্ড ট্রাম্প। এখন নতুন করে যখন ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে ফিরে আসছেন, তখন তার মানে হচ্ছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সবচেয়ে বেশি খুশি হবে। তার চেয়ে বেশি খুশি মনে হয় আর কেউ হবে না, বা হয়নি আজকে। তো তার খুশি হওয়ার মূল কারণ হচ্ছে যে তিনি তো চাইছিলেন যে ইরানের সাথে যুদ্ধটা চলমান থাকুক, অব্যাহত থাকুক, ইরানকে একেবারে ধ্বংস করে দিতে হবে। তো সেই ধ্বংসের কাজে যখন আবার ডোনাল্ড ট্রাম্প ফিরে এসেছেন, তখন নেতানিয়াহু খুশি হবেন এবং নেতানিয়াহু অবশ্যই কোমর বেঁধে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন, এটা স্বাভাবিক। তিনি কিন্তু বলেছেন যে যুদ্ধ আবার শুরু করতে হবে। যখন শুরু করতে হবে তিনি বলছেন, তাহলে নতুন করে ইসরায়েল, আমেরিকা এবং ইরান এই ত্রিমুখী লড়াইটা হবে। ত্রিমুখী লড়াই বলতে ইসরায়েল এবং আমেরিকা এক পক্ষে আর ইরান আর এক পক্ষে। এই লড়াইটা আবার প্রচণ্ড রকমের হবে, এতে মোটামুটি যথেষ্ট সম্ভাবনা রয়েছে, আশঙ্কা রয়েছে। এখন আজকেই কিন্তু ইরানের সর্বোচ্চ নেতার দাফন অনুষ্ঠান। এরই মধ্যে ইরাকের নাজাব এবং কারবালায় জানাজার শেষে ইরানের মাশাদ শহরে আনা হয়েছে সর্বোচ্চ নেতার কফিন। সেখানে চূড়ান্তভাবে একদম শেষ জানাজা হবে, শোক, সম্মান, শ্রদ্ধা সব কিছু জানার হবে। তারপরে আজকেই তার দাফন অনুষ্ঠান। অনেকে ধারণা করছেন যে তেহরানে যত মানুষ হয়েছিল তার চেয়ে বেশি মানুষ হতে পারে মাশাদের এই জানাজায়। মাশাদ কিন্তু ওনার নিজের শহর, নিজের জন্মস্থান। এছাড়া ইমাম রেজার মাজার যেহেতু সেখানে আছে, প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় থাকে, আর এই জানাজায় তিল ধারণের ঠাঁই থাকবে না। তো সেই জায়গায় আজকে আমার কাছে মনে হচ্ছে যে এই দাফন অনুষ্ঠান শেষ করার পরে ইরান পূর্ণ মাত্রায় যুদ্ধে জড়িয়ে যেতে পারে। আমেরিকা যদি অব্যাহত রাখে হামলা, তাহলে ইরান একেবারে পরিপূর্ণভাবে যুদ্ধ শুরু করে দিতে পারে। গতকালের হামলার আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে বাহরাইন মার্কিন বাহিনীর সাথে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিয়েছে। অর্থাৎ মার্কিন বাহিনী যেমন ইরানের উপর হামলা চালিয়েছে, বাহরাইনের সেনারাও বা বিমান বাহিনী ইরানের উপর হামলা চালিয়েছে। এই খবর কারা দিচ্ছে? এই খবর দিচ্ছে সৌদি আরবের গণমাধ্যম আল আরাবিয়া। অতএব বাহরাইন যে হামলায় জড়িত তা অবিশ্বাস করার কোনো কারণ আছে বলে মনে হয় না। আল আরাবিয়া যেহেতু সৌদি গণমাধ্যম, আর সৌদি আরব হচ্ছে বাহরাইনের খুবই ঘনিষ্ঠ একটা দেশ। সৌদি আরবের কথায় উঠা বসা করে বাহরাইনের শাসকরা। সেক্ষেত্রে বাহরাইনের বিমান বাহিনী যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িত থাকে, তাহলে ইরান এবার একেবারে চূড়ান্তভাবে হামলা চালাবে
বাহরাইনের উপরে, এতে কোনো সন্দেহ নেই। নতুন বৈশিষ্ট্য যোগ হয়েছে। আগের যুদ্ধে কিন্তু সংযুক্ত আরব আমিরাত যোগ দিয়েছিল, এবার যোগ দিল বাহরাইন। তো বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। সেখান থেকে বড় রকমের কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে, এবং ডাইরেক্ট হিট তো করেছে ক্ষেপণাস্ত্র, তা তো দেখা যাচ্ছে। তো এই সামগ্রিক আলোচনা থেকে যে কয়েকটা জিনিস মারাত্মক রকমের অনিশ্চিত হয়ে উঠছে, সেগুলো হচ্ছে ইরানের সাথে আমেরিকার যে চূড়ান্ত চুক্তি হওয়ার কথা ছিল, সেই চুক্তির সম্ভাবনা একেবারেই কমে গেল। তার মানে ইরানের উপর থেকে এখন আর নিষেধাজ্ঞা তুলবে না, ইরানের যে বিদেশে আটকে থাকা অর্থ সেগুলো আর দেবে না। তারপরে ইরান তাহলে আলটিমেটলি পরমাণু কর্মসূচিতে লাগাম টানার কোনো প্রশ্ন নেই। অনেক জায়গায় আলোচনা হচ্ছে যে ইরান পরমাণু কর্মসূচি জোরদার করতে পারে, এমনকি পরমাণু বোমা বানিয়েও ফেলতে পারে। যেহেতু আগের যে রাহবার ছিলেন তিনি ফতোয়া দিয়েছিলেন, তিনি নেই, এখন সেই ফতোয়া ইরান মানতে আর বাধ্য কিনা সেটা নিয়ে হয়তো আলাপ আলোচনা হবে। হয়তোবা পরমাণু বোমা বানিয়ে ফেলতে পারে, জানি না কি হবে, কিন্তু এমন আলোচনা চলছে। আর যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আবার মধ্যপ্রাচ্য মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে উঠল। এর মানেই হচ্ছে যে হরমুজ প্রণালী প্রচণ্ড অস্থিতিশীল, এবং সেখান দিয়ে আর জাহাজ এখন চলাচল করতে পারবে কিনা আদৌ, সেটা নিয়েই প্রশ্ন। যখনই হরমুজ প্রণালী অস্থিতিশীল, জাহাজ চলাচল অনিশ্চিত, তখন তেলের দাম অলরেডি বেড়ে গেছে, গ্যাসের দাম অলরেডি বেড়ে গেছে, এবং আরও বাড়বে। সাকুল্যে বলা যাবে যে তেল গ্যাসের বাজারে আগুন লেগে গেল। যখনই তেল গ্যাসের বাজারে আগুন লেগে গেল, তখন সারা বিশ্বের অর্থনীতিতে ধস নামবে, অর্থনীতি স্থবির হবে, পণ্য মূল্য বেড়ে যাবে। এবং এবার কিন্তু যদি যুদ্ধ প্রলম্বিত হয়, দীর্ঘ হয়, তাহলে একটা অর্থনৈতিক মন্দাভাব সৃষ্টি হতে পারে, কিছু বলা যাচ্ছে না। এবং দুই পক্ষ যদি যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে ইসরায়েলের লক্ষ্য থাকবে এবার ইরানের যে নতুন সর্বোচ্চ নেতা, তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা। তারা কিন্তু অলরেডি হুমকি দিয়ে রেখেছে আরও নেতাদেরকে হত্যা করবে। তাহলে ইরানের পক্ষ থেকে এবার আরও অনেক বেশি বড় মাত্রার যুদ্ধ করতে হবে বা করবে, এটাও তাদের ভাবতে হচ্ছে হয়তোবা। সেক্ষেত্রে যে পরিস্থিতি, তাতে মধ্যপ্রাচ্যে আরও আগের চেয়েও বড় যুদ্ধ দেখতে যাচ্ছি, এমন হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আমি আপনাদের কাছে জানতে চাই যে আসলে আমেরিকা এবং ইসরায়েল যে ইরানের উপরে নতুন করে বড় যুদ্ধের একটা জোট পাকাচ্ছে বা পরিকল্পনা করছে, আসলে তাদের মূল উদ্দেশ্যটা কি? ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে, নতুন নেতৃত্বকে সরিয়ে দেয়া, নাকি আরও বড় চাপ সৃষ্টি করে ইরানকে আরও নতজানু করে অন্য কোনো চুক্তি সই করানো? আপনাদের মতামত কি সেটা জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার মতো এখানেই আজকের আলোচনা শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।